শুভেচ্ছা। এখানে যারা উপস্থিত আছেন সবাই অনেক গণ্যমান্য ব্যক্তি, পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্ব, আমার সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, এবং উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আনিস ঠাকুর ভাই, এবং উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি এবং এনজিও ব্যক্তিত্ব মমিন ভাই, এবং আরো যারা মঞ্চে উপবিষ্ট আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ যেটা শুনলাম, সরাইলকে সবাই অবহেলিত সরাইল বলে, মানে এটা আমি, আপনারা আমাকে আগে থেকেও চেনেন, যেহেতু আমি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক বিএনপির প্রেসিডেন্ট আশুগঞ্জ আবু আসিফ আহমেদের মিসেস। আপনাদের এখানে আমি বহুতবার এসেছি। আমার মনে হয় যে আমার সাহেবকে আপনারা এমনিতে চিনেন, কিন্তু আমি এই এলাকায় যেহেতু আপনাদের সাথে কিছুদিন কাজকর্ম করেছি, ভিজিট করেছি এলাকাটা, তো সেই সূত্রে আমার মনে হয় যে আপনারা আমাকে মোটামুটি সবাই এখানে চিনেন। আমি যখন এসেছিলাম তখন জয়দরকান্দি একটা এলাকা আছে, ওটা দেখে আমার মনে হয়েছিল যে এখানে কারা এমপি ছিলেন, যে যারা এই এলাকাগুলোর একটা রাস্তাঘাট কিছু ঠিক করে নাই, কোনো কাজ করে নাই। এবং আমি মনে করি আপনাদের সরাইলেও আমার এলাকা, আশুগঞ্জও আমার এলাকা, কিন্তু আশুগঞ্জ কিন্তু অনেকটাই উন্নত, সেই জন্য সবাই সরাইলকে অবহেলিত করে। সেই অবহেলিত কথাটা যেন আর না থাকে, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের উসিলায় সুযোগ করে দেয় আপনাদের জন্য কিছু করার জন্য, যেটা আপনারা সবাই আজকে আমাকে দেখেছেন যে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে আমাকে দেখতে চান, তাই তো? তো আল্লাহ যদি সেই দিন করে, আর আল্লাহর পরে জনাব তারেক রহমান, যিনি আমাদের প্রাইম মিনিস্টার, পাশাপাশি আমাদের দলের বিএনপির চেয়ারপারসন, উনি যদি আমার প্রতি সদয় হন, তাহলে ইনশাল্লাহ আমি যদি এমপি হতে পারি, তাহলে আপনাদের যে অবহেলিত এই কথাটা যেন আর না থাকে, এটা আমি আপনার চেষ্টা করব। পাশাপাশি আমি নিজেও একজন জার্নালিস্ট বা জার্নালিজম নিয়ে কাজ করি, যেহেতু আমার জাতীয় দৈনিক পত্রিকা আছে দুইটা, তো আমি আপনাদের সবাইকে সেজন্য আবারও সম্মান জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু সবাই আপনারা আমারই লোক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ভাইরা। তো আপনারা আপনাদের কথার মাধ্যমে, লেখনের মাধ্যমে যদি সংবাদপত্রে তুলে ধরেন যে আপনাদের সমস্যাগুলো, আর আমি যদি হতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সমস্ত সমস্যাগুলো আমি আপ্রাণ চেষ্টা করবো সমাধান করার জন্য। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করে। আর এমনিও আমি এনজিও কর্মী হিসেবে আমাকে সবাই জানে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি প্রকল্প পরিষদ সমন্বয় যেটা বলে সমাজ সেবার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। সেই জন্য কিছুটা হলেও মানুষের জন্য কিছু করার আমার জায়গা আছে। তো সেই জায়গাটাও এতদিন যেহেতু গভর্নমেন্ট ক্রিয়েট হয় নাই, এখন আমাদের এই গভর্নমেন্ট, যেটা আমাদের তারেক রহমান তারুণ্যের প্রতি, ওনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এবং ওনার হাতে হাত রেখে, ওনার কাঁধে কাঁধ মিলে, সুরে সুর মিলে আমরা যেন যেই পোস্টে আছি না কেন, যেটা ছোট হোক বড় হোক, ওই পোস্টগুলোকে ধারণ করে এবং হৃদয়ে মানুষের জনসেবার জন্য কিছু করার জন্য, যেটা কে বলে জনহিতকর কাজ, যেটাকে আমি হৃদয়ে ছোট, আমার বয়স যখন 14, তখন থেকে আমি হৃদয়ে লালন করছি। আমি আল্লাহর কাছে এটাই চাইবো, যেন আল্লাহ আমাকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কিছু করার প্রত্যয় ব্যক্ত করার জন্য আমাকে সহযোগিতা করে, এবং আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি, যাতে আমি মরে গেলেও মানুষ যাতে বলে যে এই একজন মহিলা ছিল যিনি নাকি আমাদের জন্য কিছু হলেও চিন্তা করতো। আর আনিস ঠাকুর ভাই যেটা বললেন যে আমার সাথে ওনার কয়েকটা বিশেষ প্রোগ্রামে দেখা হয়েছে, আমি চাই বাল্য বিবাহ বন্ধ করতে, এবং যেটা সভাপতি সাহেব বললেন যে এই এলাকাটা মাদকের আশা হয়ে গেছে। আসলে মাদক এমন একটা ক্ষতিকর পদার্থ, যেটা নাকি শুধু আপনার একার ক্ষতি হবে না, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, পাশাপাশি সমাজের ক্ষতি হবে, দেশ দশ সবার ক্ষতি হবে। যেটার প্রভাব থেকে যদি আমরা মুক্ত করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছেও যেমন ভালো থাকবো, আমাদের দেশটা ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, আমরা মা যারা আছি, বাবা যারা আছি, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই আমরা ভালো থাকবো। কারণ মাদক এত খারাপ একটা জিনিস, যেটার প্রভাব সারা বাংলাদেশ, এটা প্রভাব বিস্তার করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বন্ধুর মাধ্যমে বিস্তার হচ্ছে, প্রতিবেশীর মাধ্যমে বিস্তার হচ্ছে। তো মাদকটা যেখান থেকে আসে, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ট্রানজিট পয়েন্ট আছে ইন্ডিয়ার সাথে, তো মাদকটা বাংলাদেশে বানায় না, বাংলাদেশ আমরা ইম্পোর্ট করি মাদক। তো সেই মাদকটা যেন ইম্পোর্টটা আমরা বন্ধ করাতে পারি চোরাচালানের মাধ্যমে, যেটা আমরা পুলিশ প্রশাসনকে বলবো
যে এই মাদক যেভাবেই হোক আমাদের যেন আশাটা আমাদের বন্ধ করতে হবে। মাদক আশা যদি বন্ধ করতে পারি, রোধ করতে পারি, তাহলে মাদক আমরা নিয়ন্ত্রণও করতে পারবো। তো সেই জন্য আমি মাদক নিয়েও কাজ করেছি। মাদকের বিশেষ কিছু প্রতিনিধি আমার সাথে এসেছিল এবং ঢাকা থেকে মাদকের ডিজির কাছেও আমি সে আহ্বান জানাবো বা আকুল আহ্বান ব্যক্ত করবো, যাতে উনিও এই জিনিসগুলোকে ওনার প্রশাসনের মাধ্যমে এটাকে যাতে বাংলাদেশে যাতে না ঢুকতে পারে সেই দিকে যেন উনি সজাগ দৃষ্টি রাখেন। এবং আমরা যারা সবাই আছি, যেহেতু আমি মাদকটা নিয়ে কাজ করেছি, বাল্য বিবাহ নিয়ে কাজ করেছি, তাহলে মাদক এবং বাল্য বিবাহ যদি রোধ করতে পারি, দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং আমি যেহেতু সমাজসেবার একজন কর্মী, সেই সমাজের প্রতি দৃষ্টি রেখে এবং আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাত থেকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে এই মাদক এবং বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি আমি কিছু হতে পারি, তাহলে আপনাদের যেসব রাস্তাঘাটের যেসব প্রবলেম আছে এগুলো আমি আমাদের প্রাইম মিনিস্টারের কাছে তুলে ধরবো। ইনশাল্লাহ উনি সহযোগিতা করবে, কারণ উনার কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কত পাঞ্চুয়ালি রেখে কাজ শুরু করেছে, সকাল 9টায় অফিস করে, যেটা আগের কোনো প্রাইম মিনিস্টার করেনি। আর উনি হচ্ছে এমন একটা পরিবারের সন্তান যার মাও প্রধানমন্ত্রী, বাবা ছিল প্রয়াত রাষ্ট্রপতি এবং উনি নিজেও প্রধানমন্ত্রী। এটা ইতিহাস বিরল, এটা বিশ্বের কোথাও নাই। এটা শুধু আমরা বাংলাদেশ হিসেবে আমাদের গর্ব, এবং আমি জাতীয়তাবাদী দল থেকে আমি গর্ববোধ করছি, অহংকার বোধ করছি আমার লিডারকে নিয়ে। এবং আমার লিডারের কর্মকাণ্ডগুলো আপনারা মানে দেখছেন। এখন আজকেও খাল খনন কর্মসূচির মাধ্যমে উনি শুরু করেছে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি। এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কথা উনি বলেছিল, ওইটা উনি ওনার শুরুতেই উনি এটাকে মানে ওপেনিং দিয়েছে এবং আস্তে আস্তে সারা বাংলাদেশের মধ্যে 4 কোটি বা 4.5 কোটি লোকজনকে দিবে, এটা ওনার প্রতিশ্রুতি ছিল। উনি প্রতিশ্রুতিটা প্রথমেই পূরণ করেছে, যতটুকুই দিয়ে শুরু করেছে। ইনশাল্লাহ এমন প্রধানমন্ত্রী আমি আশা করি বাংলাদেশে আর হয় না, আর হবেও না। আর জনাব তারেক রহমানের জন্য আমাদের রইল অনেক শুভকামনা, অনেক দোয়া, এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমাদের রইল শ্রদ্ধা, এবং উনি ভালো থাকুন পরপারে সেই কামনা করছি। এবং আমাদের আপুসহীন নেত্রী যিনি সদ্য প্রয়াত হয়েছেন, আপনারা দেখেছেন ওনার জানা যায় কত মানুষের ঢল, জনস্রোত নেমে এসেছে। এটা কেন?